আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সেকেন্ড ইউনিট টেস্টের কিছু সম্ভাব্য আসা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমি তোমাদের 1 নাম্বার স্কুল বালুরঘাট হাই স্কুলে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো গরু, ঘোড়া না কুকুর? তো এর উত্তর হবে গরু। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত, সম্রাট অশোক না সম্রাট কনিষ্ক? তো এর উত্তর হবে সম্রাট অশোক। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, মেগালিথ হলো বড় পাথরের খেলনা, বড় পাথরের গাড়ি না বড় পাথরের সমাধি? তো এর উত্তর হবে বড় পাথরের সমাধি। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 23 জন, 24 জন না 25 জন? তো এর উত্তর হবে 24 জন। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, সেরিব রাজ্যের ঠক ফেরিওয়ালা ছিলেন সেলুকাস, সেরিবার না সেরিবান? তো এর উত্তর হবে সেরিবা। এরপর 2 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, এক কথায় উত্তর দাও যে কোনো 3টি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় প্রতীকের নাম কি? তো এর উত্তর হবে অশোক স্তম্ভ। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, বর্ধমান মহাবীর কে ছিলেন? তো এর উত্তর হবে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? তো এর উত্তর হবে ঋগ্বেদ। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়? তো এর উত্তর হবে স্থাপত্যিদের হাতেই বৈদিক গণিত চর্চা শুরু হয়েছিল। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? এর উত্তর হবে বৌদ্ধদের। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন ড্যাশ? তো এর উত্তর হবে আলেকজান্ডার। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল ড্যাশ? তো এর উত্তর হবে পাটলিপুত্র। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ইন্ডিকা বইটি রচনা করেন ড্যাশ? তো এর উত্তর হবে মেগাসথেনিস। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন? তো এর উত্তর হবে হরিসেন। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, সম্রাট অশোক ড্যাশ যুদ্ধের পর যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন? তো এর উত্তর হবে কলিঙ্গ। এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে, টিকা লেখো যে কোনো দুটি। তো এখানে 1 নাম্বার টিকাটি হচ্ছে ত্রিপিটক। তো এর উত্তর হবে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক প্রধান গ্রন্থ। সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধম্মপিটক এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার মানে হলো ঝুড়ি। 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয় পিটককে বৌদ্ধ সংঘেরও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এগুলি সবই পালি ভাষায় লেখা। এরপর 2 নাম্বার হচ্ছে কনিষ্ক। তো এর উত্তর হবে ভীমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা। অন্তত 23 বছর রাজত্ব করেন কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে শাসক হন তিনি। সেই বছর থেকে শব্দাব্দ গণনা শুরু হয়। কনিষ্কের আমলে কুষাণ শাসক গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন। এখনকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলটাই কুষাণ শাসনের আওতায় ছিল। মদুরা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে কুষাণ শাসক ছড়িয়ে পড়ে। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশাওয়ার। তবে কুষাণদের প্রধান শাসনকেন্দ্র ছিল ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশ। এরপর 3 নাম্বার হচ্ছে রাজাপুরু। তো এর উত্তর হবে খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন গ্রিসের
মেসিডনের শাসক আলেকজান্ডার। উপমহাদেশের বিভিন্ন ছোট বড় শাসকদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এর মধ্যে রাজা পুরুর সঙ্গে তার যুদ্ধ খুব বিখ্যাত। পুরুর রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদীর দুটির মাঝের অঞ্চলে। বিরাট সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ নামেন, কিন্তু গ্রিক বাহিনীর কাছে শেষ পর্যন্ত যান। তবু তার বীরত্বকে গ্রিকরা সম্মান জানিয়েছিলেন। এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে বৈদিক যুগের জীবন যাপনের কয়টি পর্যায় ছিল ও কী কী? তো এর উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। যেমন হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্য। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থ্য। বানপ্রস্থ বানপ্রস্থ শ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বরের চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি আর্যসত্যকে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে একলব্য কে ছিলেন? তাকে গুরু দ্রোণ শিষ্য হিসেবে মেনে নিতে চাননি কেন? তো এর উত্তর হবে হিরণ্য ধনুর একমাত্র ছেলের নাম একলব্য। তো এর পরের প্যারাটি হচ্ছে একলব্যের ইচ্ছা হলো যে তিনি তীর ছুঁড়তে শিখবেন। সে শুনেছে গুরু দ্রোণ খুব বড় অস্ত্র শিক্ষক। তাই একদিন দ্রোণের কুঠিরে গিয়ে একলব্য তাকে প্রণাম করে, তারপর নিজের পরিচয় দিল এবং দ্রোণকে বললেন, আপনার কাছে তীর ছোড়া শিক্ষা নিতে এসেছি, আমায় আপনার শিষ্য করে নিন। গুরুদেব। দ্রোণ বললেন, আমি তোমাকে শিষ্য করতে পারবো না, আমি শুধু ক্ষত্রিয়দের অস্ত্র শিক্ষা দেই। তুমি ভীলকুমার, তাই তুমি ঘরে ফিরে যাও। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল? তিনি কোথায় ও কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? তো এর উত্তর হবে গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। এর পরের প্যারার উত্তর হচ্ছে 29 বছর বয়সে 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান এবং সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। এরপর 6 দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের রাজনীতি কী রকম ছিল? তো এর উত্তর হবে বৈদিক যুগের রাজনীতির অবস্থা। তো প্রথমে 1 নাম্বার হচ্ছে রাজা। বৈদিক যুগের গোষ্ঠীর প্রধান ছিলেন রাজা। রাজা বিষপতি, গোপতি, নরপতি, মহীপতি নামে পরিচিত ছিলেন। এরপর 2 নাম্বার হচ্ছে রাজ্য। রাজার শাসন এলাকাকে বলা হতো রাজ্য। পরবর্তী বৈদিক যুগে গোষ্ঠীর নামানুসারে রাজ্যের ধারণা গড়ে ওঠে। এরপর 3 নম্বর হচ্ছে গোপতি। ঋগ্বেদে রাজাকে গোপতি বলা হয়েছে, অর্থাৎ রাজা গবাদি পশুর প্রভু হিসাবেও পরিচিত ছিলেন। এরপর 4 নাম্বার হচ্ছে ভূপতি। ঋগ্বেদে রাজাকে ভূপতি বলে উল্লেখ করা হয়েছে। ভূপতি বলতে জমির মালিককে বোঝায়। এরপর 5 নাম্বার হচ্ছে মহীপতি। ঋগ্বেদে রাজাকে মহীপতি অর্থাৎ পৃথিবীর রাজা বলা হয়েছে। এরপর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। তো এর উত্তর হবে 1 নাম্বার ঐতিহাসিক উপাদান। নাসিক লেখ ও কার্লে লেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়। এরপর 2 নাম্বার হচ্ছে রাজ্য বিস্তার। গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল। শক ক্ষত্রপদের হারিয়ে তিনি গুজরাটের দক্ষিণ ও পশ্চিম অংশ এবং মালব নিজের অধিকারে আনেন। এরপর 3 নাম্বার হচ্ছে শকদের বিরুদ্ধে লড়াই। নাসির লেখ থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণী শকদের ধ্বংস করে নাসিক এলাকাতে পুনরায় সাতবাহন শাসন গড়ে তুলেছিলেন। এরপর 4 নাম্বার হচ্ছে শাসন পদ্ধতি। তো এখানে 4-এর 1 হচ্ছে শাসন পরিচালনা। অন্যান্য সাতবাহন রাজাদের মতো গৌতমীপুত্র
শাসন ব্যবস্থা ও সেনাপতির প্রধান ছিলেন। বড় শাসন এলাকাকে ছোট প্রদেশে ভেঙে তার দায়িত্ব দেওয়া হতো আমাত্যদের হাতে। এরপর 4-2 হচ্ছে কর নীতি। সাতকীর আমলে প্রজাদের থেকে ভাগ ও বলি নামে 2 রকম কর নেওয়া হতো। ভাগ ছিল উৎপাদিত ফসলের 1/6 কর। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দিলেও তার কর নিতেন না। তবে তার আমলেও আগের শাসকদের মতোই নুনের উপর কর বসানো হয়েছিল। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।